আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যে আমরা টেস্টে নরমাল টেস্ট, জেড টেস্ট বা তোমার টি টেস্ট যেগুলোই করলাম সেগুলো সব ছিল হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের মধ্যে আলোচনা, যেমন মিন একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু ছিল। বাট এই জায়গায় এসে আমাদের যেটা করতে হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট করতে হচ্ছে। কোয়ালিটেটিভ টেস্ট কিরকম? এই যে বলছি যে ইন অ্যান এক্সপেরিমেন্ট অন চিলিজ the following results are obtained, that is shape আছে, শেপটা কি, একটা শেপ আছে লং আর শর্ট আর pungent not pungent, then এখন টেস্ট করতে হচ্ছে টেস্ট whether there is any association between taste and shape, টেস্টি এন্ড শেপ। আর টেস্টি এবং শেপের মধ্যে আসলে কি বলে এটা অ্যাসোসিয়েশন আছে কিনা। টেস্টিটা কি, এটা কোয়ালিটেটিভ ডাটা না? টেস্টিটা হ্যালো জি স্যার, টেস্টি এবং শেপটা কি, এই দুটো কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল না কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল? কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এখানে সংখ্যা কি বলে পাঞ্জেট আছে 48টা, যেটা লং শেপের লম্বা ছিল হচ্ছে আর লম্বা পাঞ্জেট ছিল 48টা, আর লম্বা নট পাঞ্জেট ছিল হচ্ছে 27টা, আর শর্ট ছিল হচ্ছে পাঞ্জেট 32টা, নট পাঞ্জেট হচ্ছে 73টা। তো এই সংখ্যাগুলো দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে বলছে কি এই শেপের মধ্যে আর টেস্টের মধ্যে এই দুটোর অ্যাসোসিয়েশন আছে। টেস্ট এবং শেপ দুইটাই হচ্ছে আমার কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। সিমিলারলি আমি যখন 3 নাম্বার কোশ্চেন দেখছি, টু প্রিভেন্ট আই ডিজিজ ইন চিলড্রেন অ্যান এক্সপেরিমেন্টাল ডায়েট ওয়াজ রিকমেন্ডেড ইন অ্যান ইনভেস্টিগেশন in the following results are obtained, that is prevented the disease, not prevented the disease, experimental diet, control diet। এখন আমাদের টেস্ট করতে কি বলছে, বলছে টেস্ট whether experiment diet has any effect in preventing eye disease in children। তার মানে কি এখানে আমাদের এক্সপেরিমেন্টাল ডায়েটের সাথে এক্সপেরিমেন্টাল কি বলছে ডায়েটের সাথে আমার প্রিভেন্টিং আই ডাইজের রিলেশনশিপ আছে কিনা সেটা দিতে। এক্সপেরিমেন্টাল ডায়েটটা হচ্ছে কি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, প্রিভেন্টিং আই ডিজিজ এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডাটা। আবার 3rd number problem বলছে the experimental plots are classified according to the duration of the variety and infestation of particular pest, the following results are given। একদিকে কি আছে particular pest, that is high infested, medium infested, low infested, আরেকদিকে আছে কি long, medium, short। that is কি এখানে বলছে test whether duration of variety has any effect upon the test। তার মানে কি duration of variety, that is duration of variety long, medium, short, and controlling the pest, high infest, medium infest, আর হচ্ছে low infest। এই তার মানে কি দুইটাই হচ্ছে কোয়ালিটেটিভ। তো যখনই আমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে যাব তখনই আমি ইউজ করব হচ্ছে কাই স্কয়ার। তখনই আমি কি ইউজ করব কাই স্কয়ার, যেটাকে আমরা ইংলিশে CHISCAR স্কয়ার, কাই স্কয়ার টেস্ট করব। এটাকে আমরা তখন কাই স্কয়ার টেস্ট করব, ঠিক আছে? তখন এই ধরনের কেসে কাজ করে। তাহলে এই ধরনের কেসে কাই স্কয়ার টেস্ট করতে গেলে সেক্ষেত্রে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্সে এরকম আমি প্রথমে আবারও বলছি যে আমার প্রথমে 1 নাম্বার স্টেপে এখানেও কি থাকতে হবে, আমার লার্ন হাইপোথিসিস থাকতে হবে, আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে আগের গুলোতে আমি নাল হাইপোথিসিস কিভাবে করছি, মিউ ইজ ইকুয়াল টু সামথিং, আর মিউ ইজ ইকুয়াল টু 0, আর mu1 is equal to mu2, অথবা mu a is equal to mu b, এভাবে নাল হাইপোথিসিস করে বলছি না। এখানে ধরছি there is no association। প্রথমে ধরছি there is no association between এখন আমি ধরবো মনে হতে পারে between during the variety and কি বলে কন্ট্রোলিং, বা এটা এভাবে ধরতে there is no effect between duration of variety and controlling the pest। there is no effect between duration of variety and controlling the pest। এভাবে আমরা কি করতে পারি নাল হাইপোথিসিস ধরে নিতে। যেমন এবার নো অ্যাসোসিয়েশন বলতে আমরা এটা যেমন আগের 3 নাম্বার বলতে
কি বলে বি নাম্বার যেটা টেস্ট whether any association, তাহলে আমি বলি there is no association between testy and shape. There is no association between testy and shape. এটার জন্য নাল হাইপোথিসিস হবে। আর এটার জন্য যখন হবে there is no effect experimental type and কি বলে preventing eye disease. There is no effect in experimental type and preventing eye disease. বুঝা গেছে যে আমার নাল হাইপোথিসিস গুলো কি হবে? বুঝা গেছে পর্যন্ত? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি কি বলছি যে কোয়ালিটেটিভ যখন আমি টেস্ট করতে যাব তখন কাই স্কোয়ার করব এবং সেক্ষেত্রে নাল হাইপোথিসিস আমরা এইভাবে সেন্টেন্স আকারে লিখব দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, দেয়ার ইজ নো ইফেক্ট, এরকম বিটুইন দিস এন্ড দিস, বিটুইন দিস এন্ড দিস, এভাবে হবে। আর অল্টারনেটিভটা জাস্ট এটা কি হবে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন, এটা যেহেতু নো ধরছি দেয়ার ইজ অ্যাসোসিয়েশন। এটা যদি ইফেক্ট ধরতাম দেয়ার ইজ এনি ইফেক্ট বিটুইন duration of variety and containing the test, এরকম বা there is association between testy and shape। বুঝা গেছে? মানে এইটা যা ধরবো এটা ধরবো নেগেটিভ আর এটা ধরবো হচ্ছে সবসময় পজিটিভটা ধরবো। এটা আমাদের এর আগে আমি বলেছি যে নাল হাইপোথিসিস অলওয়েজ আমার নেগেটিভ অ্যাপ্রোচে থাকে। কারণটা কি? আমরা আমাদের টার্গেট থাকে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করা। তাহলে নেগেটিভ অ্যাপ্রোচটাকে যদি ধরে রাখি এবং এটা যদি আমি রিজেক্ট করি তাহলে আমাদের ডিসিশনটা রাইট দিকে চলে আসে। ঠিক আছে? there is no association। এখন অবশ্যই টেস্টের সাথে শেপের সাথে এখানে থেকে শেপের সাথে টেস্টের একটা কি আছে সম্পর্ক আছে, আছে না? টেস্টের সাথে শেপের কি সম্পর্ক আছে কি নাই? আমি বলছি টেস্টের সাথে শেপের কি কোনো সম্পর্ক আছে কি নাই? নাই স্যার। না, সম্পর্ক নাই। শেপ বড় হলে কোন জিনিসটা সাইজে বড় হলে সেটা কি টেস্ট ভালো হবে না কম হবে? না এই ধরনের কোনো ইফেক্ট করবে কি করবে না? না স্যার। এরকম ভাবে কোনো করবে না, না? মানে আপনি শিওর যে টেস্টের সাথে কোনো মানে শেপের কোনো রিলেশনশিপ নাই? স্যার রিলেশনশিপ আছে, টেস্টের সাথে শেপের আছে। শেপ যখন ছোট থাকবে তখন তার পাঞ্জেন নন পাঞ্জেন একরকম হবে, আবার বড় হলে আরেক রকম হবে। সম্পর্ক আছে, এক্স্যাক্টলি সম্পর্ক আছে, অ্যাসোসিয়েশন অবশ্যই আছে। আবার বলছে ধরেন এখানে দেখেন এক্সপেরিমেন্টাল ডায়াট, কন্ট্রোল ডায়াট, প্রিভেন্টেড ডিজিজ নট প্রিভেন্টেড ডিজিজ। অ্যাকচুয়ালি ডায়েটের সাথে ডিজিজের কোনো ইফেক্ট আছে কিনা বাস্তবে চিন্তা করুন। জি স্যার আছে, অবশ্যই আছে। তারপরে এখানে যেমন হচ্ছে ডিউরেশন লং মিডিয়াম শর্ট টেস্টের ক্ষেত্রে তার সম্পর্ক আছে কিনা? আছে স্যার, এখানেও আছে। তো সম্পর্ক আছে, আছে দেখেই আমরা সেখানে অ্যানালাইসিসটা করতেছি। এখন সেই সম্পর্কটুকু কতটুকু আছে সেটা একটা there is association between this and this but there is effect between this and this, এরকমের মধ্যে আমরা আসলে চেক করতে যাচ্ছি। তো অবশ্যই সম্পর্কটা আছে। তা আমরা প্রথমে নাল হাইপোথিসিস করব কি নো অ্যাসোসিয়েশন আর কি বলে অল্টারনেটিভ জাস্ট পজিটিভ সেন্সটা ধরব। এটা হচ্ছে আমরা প্রথমে হাইপোথিসিস করব। দ্বিতীয়ত আমরা কি করব লেভেল অফ সিগনিফিকেন্স, এখানেও আবার লেভেল অফ সিগনিফিকেন্স এখানে আলফা, এই যে এটা যেমন 5% বলা আছে তাহলে 5% হবে। তারপরে উপরেরটাতে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, তো সেখানে আমি কি করতে পারি 1% ধরতে পারি অথবা 5% ধরতে পারি। ঠিক আছে? যে কোনো একটা আমি ধরে নিয়ে প্রশ্ন করতে, এটাতে যেমন 5% বলে দেওয়া আছে, এটাতে 5% বলে দেওয়া আছে। তো লেভেল অফ সিগনিফিকেন্স এভাবে ধরে নেব। 3 নাম্বার বলছে কি আমাকে কি করতে হবে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু টির ক্ষেত্রে আমরা একরকম দেখেছি, নরমালের ক্ষেত্রে একটা কাই স্কয়ারের ক্ষেত্রে আমাকে দেখতে হবে কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে, কাই স্কয়ার আলফা কমা তার ডিগ্রিজ অফ ফ্রিডম।
তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আলফা কমা তার ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিরকম হবে? কাই স্কয়ার আলফা কমা এর ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, যেহেতু এটা রো কলাম আকারে আছে তাহলে রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1, অর্থাৎ এইটা একটা কি বলে কন্টিনজেন্সি টেবিল। কন্টিনজেন্সি টেবিল বলতে এটা কত বাই কতটা কন্টিনজেন্সি টেবিল। এইদিকে রো কয়টা আছে? রো আছে 2টা, কলাম আছে কয়টা? 2টা। রো আছে কি শেপের জন্য পাঞ্জেন্ট, নট পাঞ্জেন্ট, আর কি বলে লং, আর হচ্ছে শর্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2/2 একটা কি বলে কন্টিনজেন্সি টেবিল। তাহলে আর এর মান 2, এখানে সি এর মান 2, কলাম 2 সি2। এক্ষেত্রেও তাই, কয়টা আছে? রো আছে 2টা, কলাম আছে 2টা। সো এখানেও আর এর মান 2, কলামের মান 1। এখানে কয়টা আছে? এখানে 3/3। এটা হচ্ছে 3/3, কারণ কি রো আছে কয়টা? 3টা, কলাম আছে 3টা, অর্থাৎ এটা হচ্ছে 3/3 কন্টিনজেন্সি টেবিল। এটা হচ্ছে 2/2 কন্টিনজেন্সি টেবিল, আর এটাও হচ্ছে 2/2 কন্টিনজেন্সি টেবিল। তার মানে এখানে আর এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 2। এখানেও আর এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 2। ঠিক আছে, আর এই জায়গায় এসে আর এর মান হচ্ছে 3, সি এর মান। বোঝা গেছে এই পর্যন্ত? কিভাবে আমরা আর এবং সি এর মান অর্থাৎ রো এবং কলামের মান বের করব? জি স্যার। কারণ ডিউরেশন 3টা, লং, মিডিয়াম, শর্ট, দ্যাট ইজ দা রো 3টা, আর ফেস্ট 3টা, হাই ইন্টারেস্ট, মিডিয়াম ইন্টারেস্ট, আর লো ইন্টারেস্ট, এখানেও 3টা। সো কলামও এখানে কয়টা আছে? 3টা আছে। তো এই দুইটা ইউজ করে আমরা কি করব? এখানে কাই স্কয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডম। সো কাই স্কয়ারের আলফা ইজ ইকুয়াল টু, এখানে আর এইটার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কখনই এটা 1 টেল টেস্ট আর 2 টেল টেস্ট নাই। এখন যদি 1 নম্বর প্রবলেমের জন্য তো 1 - 1 into 2 - 1 into 2 - 1, that is alpha, এখানে হচ্ছে chi square 0.05 into 1, and 2 - 1 is equal to 1, 2 - 1 is equal to 1, that is 1। আর এইটার ক্ষেত্রে যদি আমরা করি, এই 3 নাম্বার লাস্টেরটার ক্ষেত্রে যদি করি, তাহলে 3 - 1 into 3 - 1 is equal to 4। তাহলে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 4। এটা ফর 3 এক্সাম্পল, 3 এর নাম 3 এর জন্য এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 4, আর উপরে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে হচ্ছে 1। উপরে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 1। এখন আমরা কাই স্কয়ার, যেমন টি টেবিলের থেকে টি এর একটা টেবিল পাইছি, ওরকম কাই স্কয়ারের একটা টেবিল পাবো। কাই স্কয়ারের টেবিলে একদিকে ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, আর একদিকে কি বলে এই লেভেল অফ সিগনিফিকেশন। সেখান থেকেও আমরা টি যেভাবে মানটা ফাইন্ড আউট করেছি, এখানেও সেভাবে মানটা ফাইন্ড আউট করে ক্রিটিক্যাল ভ্যালুর মানটা বের করব। ক্রিটিক্যাল ভ্যালু মান বের করার পরে এখন আমার লাগবে হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট 4 নাম্বার আসতে হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিক এখানে টেস্ট স্ট্যাটিস্টিক কাই স্কয়ার ইজ ইকুয়ালস টু ডাবল সাম অফ এফ ও মাইনাস এফ ই হোল স্কয়ার ডিভাইডেড বাই এফ ই। অথবা আমরা এটা লিখতে পারি এরকম করে, যে ডাবল সাম অফ এফ ই হোল স্কয়ার ডিভাইডেড বাই এফ ই মাইনাস এন। এইটা হয় এইটা ইউজ করতে পারবো, না হয় এইটা ইউজ করতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এফ ও কোনটা আর এফ ই টা কি? What is the value of FE and FO? FE টা হচ্ছে, FO টা হচ্ছে যে এই যে আমার প্রবলেমে যেটা আছে, যে ভ্যালুগুলো দেওয়া আছে, that is the observed frequency. Observed frequency, এগুলো কি? observed frequency। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে observed frequency, প্রত্যেকটাই observed frequency। ঠিক আছে, তাহলে যে সামেশন দেওয়া আছে, তাহলে কয়টা যোগ হবে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা যোগফল আসবে। এখন অবজার্ভ ফ্রিকোয়েন্সি তাকে বলা হয়েছে প্রত্যেকটা এরকম টার্ম কয়টা আসবে? এই এফ ও, প্রথম যেমন এফ এর মান কত আছে এখানে? এফ এর মান 10, তাহলে 10 বিয়োগ সামথিং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ডিভাইডেড হোল স্কয়ার
ডিভাইডেড বাই হচ্ছে FE। এরকম একটা সিমিলারলি 10 এর সাথে পরেরটা কত আছে 14 আছে, 14 বিয়োগ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, 18 কি বলে 38 বিয়োগ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এইভাবে প্রত্যেকটা 9টা টার্ম আসবে, 9টা টার্মেরই ডিফারেন্সকে স্কয়ার করে সেই সংখ্যা দ্বারা ভাগ করে যোগফল করতে হবে। এইটার জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সিতে আমি প্রত্যেকটাই পাই, এক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আবার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে কি পাবো এক্সপেক্ট, অর্থাৎ এর জন্য FE পাবো, এর জন্য FE পাবো, এর জন্য FE পাবো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এটার জন্য FE পাবো, এরকম 9টা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে FO, এটা হচ্ছে FO, এগুলো হচ্ছে FO, আর একটা করে কি পাবো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাবো। আমি কি বুঝতে পেরেছি? স্যার একটা একটু ভালো করে করাই দিলে ভালো হতো। আচ্ছা, আমাকে আগে পড়াইতে তো দেবো, সেটা তো আমি বলছি। আমি আগে জানতে চাচ্ছি যে আমি অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্ট ফ্রিকোয়েন্সিটা কি বুঝতে পেরেছি? স্যার এটা ক্লিয়ারলি বুঝি নাই। অবজার্ভ ফ্রিকোয়েন্সি যে প্রবলেমে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে এই যে FOটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটাই হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এটুকু বোঝা গেছে? জি স্যার। এখন আমার দরকার হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করতে হবে। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমার কি করতে হবে? বের করতে হবে। আমি আবারও বলছি যে এই প্রবলেমের ক্ষেত্রে দেখেন, এই প্রবলেমের ক্ষেত্রে 4টা অবজার্ভ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে 10, একটা 4, একটা 6 আর একটা হচ্ছে 14, 4টা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। সিমিলারলি এখানে 4টা কি বের হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের হবে। আবার এখানেও তাই, এখানে 4টা অবজেক্ট ফ্রিকোয়েন্সি, এফ ও এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানেও 4টা অবজেক্ট ফ্রিকোয়েন্সি আছে, এখানেও 4টা কি বের হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের হবে। এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলাটা কি সেটা আমাকে একটু দেখুন। আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলাটা দেখায় বলবো যে হ্যাঁ কিভাবে FE, FE টা আমি কিভাবে FE is equals to R J into CK divided by N। এখানে J হচ্ছে আর CK, J আর K, J হচ্ছে ধরে এই সাইজ রো সাইজ, অর্থাৎ J এর মান কত হবে 1 2 3, আর K হচ্ছে কলাম সাইজ 1 2 3, অর্থাৎ এটা আসবে। আমি যদি একটা কনফিডেন্সি টেবিল এখানে ড্র করি, এরকম একটা অবস্থান তৈরি হবে। একটা যদি আমি তৈরি করলাম, তাহলে এটা হবে হচ্ছে F11, এটা হবে F12, এটা হবে F21, এটা হবে F22, অর্থাৎ এইটা হচ্ছে J is equal to 1, এটা হচ্ছে J is equal to 2, এটা হচ্ছে K is equal to 1, আর এটা হচ্ছে K is equal to 2। বুঝা গেছে? 1 এর সাথে 1, that is F11, 1 এর সাথে 1 ফার্স্ট রো সেকেন্ড কলাম F12, ফার্স্ট সেকেন্ড কলাম ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলাম F2, তারপরে হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, that is F2। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যদি 4টার জন্য যদি হয়, তাহলে প্রথমটার জন্য, কারণ আমার এই প্রবলেমটার জন্য কিভাবে বের করব F1 এর FE, এটার জন্য FE কিভাবে বের করব, এটার জন্য FE কিভাবে বের করব, অর্থাৎ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করব? এটা কি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি E কি 11 নাকি 12 নাকি 21 নাকি 22? এই ঘরটা 1 F11, তাহলে F11 যদি হয় তাহলে আমাকে R1 আর হচ্ছে C1 কি বলে C1 এর মানটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হিসেবে ঠিক করি। তো এইটা হবে আমার কি R1 টোটাল, এটা হবে হচ্ছে R2 টোটাল, আর এটা হবে C1 টোটাল,
আর এটা হচ্ছে C2 টোটাল। তাহলে R1 টোটাল কত 16, আর এটা কত 18, এখানে 14, এখানে কত 20। কথা বোঝা গেছে এটা? হ্যালো স্যার আরেকবার একটু। আচ্ছা, আমি আরেকটা দেখা দিচ্ছি। স্যার আমার মনে হয় যে আপনি যদি একটা ম্যাথ করে দিতেন বাকিগুলো আমরা এমনিতেই করতে পারতাম। না, আমি জাস্ট এইটুকু বুঝালাম যে এইভাবে আসে না, আমি দেখাচ্ছি। আমি ম্যাথে তো অবশ্যই যাবো, ম্যাথে না গেলে তো কাজে হবে না, এটা তো কোনোভাবে বোঝা সম্ভব না। মনে আছে? 6 ছিল। ছয় ছিল, এটা কত 4 ছিল মনে হয় না? এটা ছিল হচ্ছে 14, এরকম না? জি স্যার। 14 ছিল না, না বেশি ছিল। আচ্ছা যাই হোক, আমি এটাই বুঝে নিলাম, আমার প্রবলেম তাই তো। তো এইটা আমার হচ্ছে রো টোটাল, আর এইটা বের করে হচ্ছে আমার কলাম টোটাল, ঠিক আছে? আর এইটা বের করে হচ্ছে এন। রো টোটাল হচ্ছে 16, এটা দ্যাট ইজ দ্য R1 টোটাল। আর এটা বের হচ্ছে 80, এটা হচ্ছে R2 টোটাল। এটা হচ্ছে C1 টোটাল, দ্যাট ইজ 14। এটা হচ্ছে C2 টোটাল, দ্যাট ইজ 20। তাহলে এবার যোগ করলে 14 আর 20 যোগ করলে কত হয়? 34। এভাবে 16 আর 18 যোগ করলেও 34 হবে। কথা বোঝা গেছে? কলাম গুলো যোগ করলেও 34 হবে, অথবা রো গুলো যোগ করলেও আমার কি হবে? 34 হবে। এটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইটাতে বলছে অবজার্ভ ওয়ান ও এটা হচ্ছে, আমি কিভাবে C1 হচ্ছে কি R1, R1 কত গুণন C1 ডিভাইডেড বাই হচ্ছে n। R1 এর মান কত 16 গুণন C1 এর মান কত 14 ডিভাইডেড বাই হচ্ছে n কত 34। দ্যাট ইজ দা SE1। বুঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। আবার এখন আমি দেখুন FE2, FE2 কোনটা? FE2 এটা FE2 আরো সহজে ক্লিয়ার করে বলতে FE2 থেকে F1 E11 এটা হচ্ছে 21 হবে, আর একটা বের করবে F12, আর একটা বের করবে হচ্ছে F12। ঠিক আছে? এইভাবে আমরা এটা বের করতে পারি। আর এটা যেমন হচ্ছে এটা F011, F0 এটা হচ্ছে কি বলে O1, এটা হচ্ছে O2 কলম 1, এটা হচ্ছে O2। তাহলে F011 FE11 বের করলাম, FE21 বের করতে হবে। FE21 বলতে R2 গুণন হচ্ছে C1। তাহলে R2 মান কত? আমরা R2 মান বের করেছি 18।
V1 এর মান কত 14 ডিভাইডেড বাই 14। এবার হচ্ছে 1 2 1 2 হচ্ছে এটা হচ্ছে R1 গুণন C2 ডিভাইডেড বাই n। তাহলে R1 এর মান কত 16 আর C2 এর মান কত বের করছি 20। ঠিক আছে এবার ঠিক আছে। আর ডেপথ C2 তো সেটা হবে কত R2 গুণন C2 ডিভাইডেড বাই R2 18 C2 হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি এ পর্যন্ত? জি স্যার। যে আমরা এইটা তাহলে চারটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি আছে, সিমিলারলি চারটা ইনার হবে। আমরা এইটা চারটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ঠিক আছে। এই মানগুলো ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে। জি স্যার। এখন আমি তো ফর্মুলাটা কি হবে নাও নাও ঠিক আছে। কারণ এখন একটু যোগ করে এই সামেশন করলাম, যেহেতু আমার চারটে মান আছে না, এই চারটে আমি যোগ করলাম। এখন তো বোঝা গেছে। এখন মানগুলো বসাই দেবো। f1 ও 1 এর মান বসাবো 10, fe1 এর প্রথম যে মানটা এখান থেকে বোঝা গেছে। হ্যালো জি স্যার। স্যার জি স্যার। জি স্যার। আচ্ছা এইটা বের করতে এটা বের করলে সেটা একটা কোনগুলো ক্যালকুলেট করবে, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিক্যাল মান। এই যে এটা এই সামেশনটা বের করলাম, এখানে এই সামেশনটা এটা হচ্ছে কার মান পাবো তার স্কয়ার ক্যালকুলেটেড ভ্যালু। ক্লিয়ার? হ্যালো জি স্যার। আচ্ছা এখন আমি কম্পিউটার এদের মধ্যে স্যার লিখে বললে কথাগুলো শোনা যাচ্ছে না। যদি chi square calculated value is greater than chi square tabulated value, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিকের মান আর ক্রিটিক্যালের মানের মধ্যে কম্পেয়ার। টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয় তাহলে নালাইবিলিটি কি হবে? রিজেক্ট হবে। রিজেক্টেড। রিজেক্ট যদি হয় তাহলে কি অ্যাসোসিয়েশন আছে নাকি নাই? নাই স্যার। অ্যাসোসিয়েশন নাই অ্যাসোসিয়েশন আছে স্যার। আছে। যেহেতু আমরা নালাইবিলিটি নো অ্যাসোসিয়েশন সেটাকে কি করে দিলাম? রিজেক্ট করে দিলাম। আদারওয়াইজ তাহলে অল্টারনেটিভটা কি হলো? অ্যাকসেপ্ট হলো। তাহলে অ্যাসোসিয়েশন আছে বা ইফেক্ট আছে। ঠিক আছে? আমি যদি এরকম নয়
কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন কি পারা যাবে? জি স্যার। আচ্ছা, তো পারা গেলে বেশ। আমি আজকে টেস্ট স্যার অফ টাইপ ক্যালকুলেট করতে একটু জটিল হবে স্যার। স্যার 3/3 টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে সহজে করতে পারবো? ক্যালকুলেট করতে কোনো জটিল হবে না, সবগুলো সহজ হবে যদি আপনি দুটো ফর্মুলা আরেকটা ফর্মুলা এইটা যদি ধরেন তাও সহজ হয়ে যাবে। জাস্ট এখানে 9টা টার্ম কি করতে হবে, যোগ করতে হবে। 3/3 ক্ষেত্রে 3/2 হতে পারে, 2/3 হতে পারে, 4/4 থাকতে পারে, 4/3 থাকতে পারে, 3/4 থাকতে পারে, 2/2 থাকতে, মিনিমাম 2/2 থাকতে হবে। 2/2 হলে 4টা হবে, 3/3 হলে 9টা হবে, 3/2 হলে 6টা হবে, এরকম করে সংখ্যাগুলো যোগ করতে হবে। ক্যালকুলেশন খুব বেশি হবে। একটা প্রবলেম করতে হয় আপনি সময় পাবেন কমপক্ষে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটে এই কয়েকটুকু মান আপনার ক্যালকুলেশন করার সময় পাবেন না, এটা তো হয় না। আর একটু পাশে প্র্যাকটিস করেন তাহলে আরো একটু সহজ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট হয়তোবা আমরা সিলেবাসের সর্বশেষ এটাকে বলতে পারি টপিকস শুরু করব আজকে। এরপরে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে আরেকটা অংশ আছে সেটা দেখাতে পারি, আর যদি না পাই তাহলে এইটাই হবে আমাদের শেষ টপিক। এবং বর্তমানে যে টপিকটা পড়াবো এটা বেসিক্যালি এগ্রিকালচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সর্বশেষ যখন ইতে যাবেন, কি বলে, মাস্টার্স করবেন বা অনার্সের শেষের দিকে কোনো রিপোর্ট প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে এইটা সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে। কারণ এইটা সম্পর্কে বেসিক ধারণা না থাকলে আপনি ওই এক্সপেরিমেন্ট গুলো একটাও করতে পারবেন না। এক্সপেরিমেন্ট গুলো কি করতে পারবেন না, একটাও আপনার করতে পারবেন না। যেটাকে আমরা বলছি বেসিক কনসেপ্টস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। আপনারা সিনিয়রদের কাছে যদি কথা শুনে থাকেন এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটার নামটা বহুত শুনেছিলেন। তারা যখন বিভিন্ন প্লটে কাজ করতেছে, যে এই প্লট বা অনেক সময় চারা লাগাচ্ছে, এক একটা প্লটে এক এক রকম চারা দিচ্ছে, সেখানে এক একটা কি বলে প্লটে সার এক এক সময় এক একটা ইউজ করতে, এক এক পরিমাণে ইউজ করতেছে, এরকম আপনাদের সিনিয়রদের কাছ থেকে শুনে থাকবেন। যেটা করে তারা হচ্ছে এই বেসিক এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপর মানে একটু ধারণা আছে বলে তারা ওই কাজগুলো কাজ করে। এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স এর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই এক্সপেরিমেন্টাল ডিজাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে একদম প্র্যাকটিক্যালি ওয়ার্ক যেটা আপনারা হাতে কলমে করছেন আর কি। এই যে খাতায় অনেক সময় এক্সপেরিমেন্ট গুলো লেখেন না, ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে যায়, এটা অবশ্যই আপনি তখন প্র্যাকটিক্যালি করতে হবে সেই কাজটা। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এর আগে কি আপনারা এক্সপেরিমেন্টাল ডিজাইনের নাম শুনেছেন? আমি এটা একটু জানতে চাচ্ছিলাম আপনাদের সিনিয়রদের কাছ থেকে। না স্যার। এমনিতে এক্সপেরিমেন্টের নাম শুনেছেন হ্যাঁ। নাকি? জি স্যার। এটা শিখে এসেছেন এসএসসি থেকে, প্র্যাকটিক্যাল খাতা জমা দেন না? জি স্যার। ওই রকমই এটাও একটা ওই রকমই কাজ, বাস এখানে প্র্যাকটিক্যালি এসে আপনার এই এক্সপেরিমেন্টটা ইউজ হচ্ছে আপনার হচ্ছে আপনাদের এগ্রিকালচার সেক্টরে। সেখানে কিছু বেসিক মানে কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার জন্য এই টপিকটা আমরা বলছি। এখানে এক্সাম্পল গুলো যখন আমরা করব তখন আরেকটু কিছু প্রয়োজন। বেসিক কনসেপ্টের জন্য আমার যেটা আছে, প্রথমে আছে এক্সপেরিমেন্টটা কি জিনিস। প্রথমে আমার কি
অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা বলতে আমরা কি বুঝি? বলছে যে an experiment is the process of data collection from a existent population to get answer to certain problems under investigation. Under investigation কি বলছে? টু গেট অ্যান্সার টু সার্টেন প্রবলেম আন্ডার ইনভেস্টিগেশন। কোন একটা এক্সপেরিমেন্ট জিনিসটা কি? এখন সাধারণত বলে তো আপনারা ইন্টারমিডিয়েটে বা এসএসসি লেভেলে ভার্নিয়ার স্কেলের নাম শুনেছেন? জি স্যার। কি করা হতো? কাজ কি ছিল? স্যার গোলকের কোন বৃত্তাকার বেশ নির্ণয় করা হতো। কোন সিলিন্ডার। একটা গোলাকার জিনিসের ব্যাস নির্ণয় করা হতো, তাই তো? তো এটা জি, কয়বার স্যার। করছেন? স্যার 3 বার। মিনিমাম 2-3 বার করা হতো আর কি, তাই কিনা? জি স্যার। আচ্ছা, তো ওই যে আমি গোলকের ব্যাস নির্ণয় করতেছি, কি করতে চাচ্ছি? ওখান থেকে একটা গোলকের ব্যাসটা আউটকামটা বের করতে চাচ্ছি। এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে এক্সপেরিমেন্ট। অর্থাৎ গোলকের ব্যাস নির্ণয় করব, এই প্রসেসটার নাম হচ্ছে কি? এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। আর ট্রিটমেন্টটা কি? A treatment is a procedure or method whose effect is to be measured and compared with similar others in an experiment. এটা ট্রিটমেন্টটা হচ্ছে যে যার সাহায্য নিয়ে আমি এই ব্যাসটা বের করব। আমি কার সাহায্য নিয়ে ব্যাস বের করতে চাই? স্কেলের সাহায্যে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে। সো ভার্নিয়ার স্কেলটা হচ্ছে আমার ট্রিটমেন্ট। ভার্নিয়ার স্কেলটা কি আমার ট্রিটমেন্ট। কথা বুঝে গেছে? এই জন্য বলছে a treatment is a procedure or method whose effect is to be measured and compared with similar others in an experiment. Thus treatment stands for হতে পারে, this treatment গুলো কি হতে পারে? ফার্টিলাইজার, ভ্যারাইটি অফ এ ক্রপ, মেথড অফ কাল্টিভেশন, প্রোডাকশন প্রসেস, টিচিং মেথড, ড্রাগ, ডায়েট, এটসেট্রা। ফার্টিলাইজার কি রকম? আমার ধরেন কতগুলো প্লট আছে, ঠিক আছে? 5টা প্লট আছে। 5টা প্লটে আমি ধরেন ইরি ধান চাষ করেছি। কি চাষ করেছি? ইরি ধান চাষ করেছি। ইরি মানে ইরি দিয়ে কি বলে, যে কোনো একটা ভ্যারাইটির ধান আমি চাষ করেছি 5টাতেই। এখন 5টাতেই একই রকম ভ্যারাইটি দিয়েছি। দেওয়ার পরে 5টাতে সারের পরিমাণ, কোনোটাতে শতকে আমি 1 কেজি করে দিচ্ছি, কোনোটাতে শতকে আমি 1.5 কেজি করে দিচ্ছি, কোনোটাতে আমি শতকে কি বলে 2.5 কেজি করে দিচ্ছি, কোনোটাতে শতকে 1.5 এরকম সারের ইউরিয়া সারটা আমি প্রত্যেকটা শতকে বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে দিচ্ছি। সেটাকে বলতেছি আমার ট্রিটমেন্ট। এই সারটা বিভিন্ন ভাবে যে দিচ্ছি, এটা হচ্ছে আমার কি? ট্রিটমেন্ট। কথা বোঝা গেছে? বা আপনি ধরেন 5টা প্লট আছে, 5টা প্লটে 5 ধরনের ধান চাষ করেছেন, তাহলে সেটা হচ্ছে এই ভ্যারাইটি অফ ক্রপটা হয়ে আমার কি? ট্রিটমেন্ট। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, যে প্রসিডিউরটা আমি সাহায্যে এটা বের করবো, এটা ঠিক। এখানে বলতেছে এক্সপেরিমেন্টাল ইউনিট। বলছে an experimental unit is a piece of experimental materials, an object to which the treatment is applied in a single trial of the experiment on which the trial variable under study is measured. That is, the experimental unit may be a plot of land, a patient in a hospital, an animal in a dairy farm, a rat in a pen, a leaf in a tree. অর্থাৎ আমার ধরেন আমি গাছের কিছু পাতা চেক করব, এক্সপেরিমেন্ট করব। ওই গাছের 10টা পাতা বা 15টা পাতা আমি চেক করতেছি, তার মধ্যে একটা পাতা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ইউনিট। আমি ধরেন 5টা ল্যান্ড প্লটের উপর ধান চাষ করছি, 5টা প্লটের মধ্যে একটা প্লট হচ্ছে আমার হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। একটা হাসপাতালে ধরেন 50টা রোগী আছে, ক্যান্সারের রোগী আছে 50টা, তাহলে প্রত্যেকটা রোগী হচ্ছে এক একটা এক্সপেরিমেন্টাল ইউনিট। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এক্সপেরিমেন্ট কি জিনিস সেটা বুঝলাম, ট্রিটমেন্ট কি জিনিস সেটা বুঝলাম, এক্সপেরিমেন্টাল ইউনিট। এবার হচ্ছে ইল্ড।
yield হচ্ছে ফলাফল, আউটকাম, হচ্ছে the quantity which is measured from an experimental unit after the application of treatment। অর্থাৎ আমি একটা প্লটের মধ্যে, একটা প্লট হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট, সেই প্লটে আমি বীজ বপন করেছি, সেখানে 5 শতকে আমি 1 কেজি ইউরিয়া সার ইউজ করেছি, করার পরে তাহলে ওই প্লট থেকে পার ইউনিটে আমার কি রকম পরিমাণ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনটা হচ্ছে yield or রেসপন্স। কথা ক্লিয়ার? জি স্যার। কথা বলেন এখন। বলছে the yield refers to the production of paddy from different agricultural products of same size। সাইজটা, প্লট সাইজ সেম থাকবে। এখন এগ্রিকালচার প্লট থেকে আমি যে ধান উৎপাদন হচ্ছে প্রতি বছরে এক একটা প্লট থেকে, সেটাই হচ্ছে এই উৎপাদিত ফলাফলটাই হচ্ছে আমার কি yield। এইবার আরেকটা আমার আছে ব্লক। ব্লকটা কি? বলছে a block is a group of experimental units which are inherently internally homogeneous in respect of the characteristics affecting the yields and externally heterogeneous। ব্লকটা কি? ব্লক বলতে কতগুলো ইউনিটের সমন্বয়, অর্থাৎ 5টা প্লট মিলে একটা ব্লক হতে পারে। 5টা প্লট মিলে কি হতে পারে? একটা ব্লক হতে পারে। যে 5টা প্লট নিলাম, সেই 5টা প্লটের সাইজ একরকম হতে পারে, বা ওর উৎপাদন জমির উর্বর ক্ষমতা মোটামুটি সেম থাকতে পারে, সেম হতে হবে, তাহলে সেটা এক ধরনের হোমোজিনিয়াস হবে। আবার আরেকটা গ্রুপ যদি ব্লক করি, সেই ব্লকের সাথে একটা ব্লকের আরেকটা ব্লকের অবশ্যই কি থাকতে হবে? ডিফারেন্স থাকতে হবে। অর্থাৎ প্রথম ব্লকের যেরকম ক্যারেক্টারিস্টিক্স, দ্বিতীয় ব্লকের তার ভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। এজন্য বলছে যে ইন্টারনালি হোমোজিনিয়াস, দ্যাট ইজ ব্লক টু ব্লকের ভিতরে, উইদিন ব্লকের মধ্যে কি থাকবে? উইদিন ব্লকে হোমোজিনিয়াস, আর বিটুইন ব্লকে হেটেরোজিনিয়াস থাকবে। আমার কথা বোঝা গেছে? স্যার কাইন্ডলি জি স্যার। একটু বলেন। যেটা বলছি, ব্লকটা হচ্ছে, ধরেন আপনাদের ক্লাসে আমি 5টা গ্রুপ করলাম, জি স্যার। এক একটা গ্রুপে 10 জন করে স্টুডেন্ট আছে, ক্লিয়ার? জি 10 জন করে, প্রত্যেকটা গ্রুপের ওই 10 জনের মধ্যে ক্যারেক্টার বৈশিষ্ট্যগুলো একই রকম, যে কারণে আমি তাদের একটা ব্লক করেছি। যেমন এরকম বিশিষ্টতে আমি জেলা ওয়াইজ ব্লক করতে পারি, যে এরা দিনাজপুর, এই 10 জন হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টের, এটা একটা ব্লক। এই 10 জন হচ্ছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের, এটা একটা ব্লক। এই 10 জন হচ্ছে পঞ্চগড়ের ডিস্ট্রিক্টের, এটা একটা ব্লক। এই 10 জন হচ্ছে রংপুরের ব্লক, এটা একটা ব্লক। কথা বোঝা গেছে? তার মানে ওই ব্লকে আমি যদি ফার্স্ট ব্লকে যাই, তাহলে ফার্স্ট ব্লকে গেলে বলতে এরা সকলেই আসলে দিনাজপুরের, এই ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ব্লকে যখন যাবো, এরা সবাই আসলে ঠাকুরগাঁ, এই ক্যারেক্টারিস্টিক্স আমি ব্লক করেছি, তাই না? এখন যদি আমি ব্লকগুলোর মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স পাই, ফার্স্ট ব্লক আর সেকেন্ড ব্লকের মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট ব্লক আর সেকেন্ড ব্লকের মধ্যে ডিফারেন্স হচ্ছে তারা কি বলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, এটা তার ডিফারেন্স। কথাটা আমি বুঝাইতে বলছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি আমি চিন্তা করি, আমার এগ্রিকালচার ফিল্ডে যদি চিন্তা করি, তাহলে আমি হয়তো কিছু প্লট পেয়েছি। ধরেন আমার একটা প্লট রয়েছে হচ্ছে একটা জায়গায় আমার 3টা, আমি একটু দেখাই দিই, কথা বলে দেখানোর চেষ্টা করি, তাহলে আরেকটু বুঝতে পারবেন। ধরেন আমার এটা একটা প্লট, ঠিক আছে? এই প্লটের এই দিকটা এই দিকটা এই সাইডটা আছে, আর এই সাইডটা একটা তাহলে কি হবে বলেন? কিন্তু গাছ লাগানো আছে, এখানকার উৎপাদন ক্ষমতা আর এখানকার উৎপাদন ক্ষমতা আর এখানকার উৎপাদন ক্ষমতা কি সেম হবে? স্যার কথা শুনতে পাচ্ছি না। আমার মনে করেন 3টা প্লট আছে, একটা প্লট আছে সাইডে কি লাগানো আছে? গাছ লাগানো আছে।
এই প্লটটা হচ্ছে মধ্যম, মানে মধ্যম হচ্ছে কি উঁচুও না আবার খুব বেশি নিচুও না, আবার এটা একটু উঁচু এই প্লটের। তাহলে আমাকে বলেন এখানকার উৎপাদন ক্ষমতা, উর্বর ক্ষমতা, এখানকার উর্বর ক্ষমতা, এখানকার উর্বর ক্ষমতা সেম না? না, না, কারণটা কি? কারণ স্যার নিচু জমিতে পলি জমবে। নিচু জমিতে পরিজন্যে এবং এখানে গাছের ছায়া পড়বে, তাই না? জি স্যার, জি স্যার। আর মধ্যম জমিতে একরকম হবে, উঁচু জমিতে দেখা গেছে পানি নাই, শুকনো থাকবে। শুকনা থাকবে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তা সেক্ষেত্রে কি আমি যদি এই সাইড এইভাবে ভাগ করি তাহলে এইটা ব্লক হবে, তাই হবে না? এইটার ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে, এইগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স কি হবে একরকম হবে, আর এইটার ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম হবে। তাহলে এখানে তিনটা ব্লকে যদি আমি ভাগ করি ব্লকগুলো ওয়ার্ডিং ব্লকগুলো কি হবে সেম থাকবে আর ডিফারেন্ট ব্লকগুলো ডিফারেন্ট থাকবে, রাইট? জি স্যার। বুঝা গেছে? ব্লকিং আমরা কিভাবে করি? এইভাবে আমরা ব্লকিং করতে পারি। এগ্রিকালচার ফিল্ড গুলো আমরা সাধারণত এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ব্লক করতে পারি। যেমন হতে পারে কি উঁচু নিচুর কারণে, ছায়াযুক্তর কারণে, বা উর্বর ক্ষমতার কি বলে বালু জমি, বা কি বলে দোআঁশ মাটি, এলেমাটি, টিলেমাটি, এরকম ভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ব্লক ওয়াইজ কাজ করতে পারি। সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি হচ্ছে ব্লকিং। এবার আসলে আপনার হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, যেটা আপনার ডেফিনেশনটা কি বলছে কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। Design of experiment is the formulation of a set of rules and principles according to which an experiment is to be conducted to collect appropriate data whose analysis will lead to valid inference for the problem under investigation. অর্থাৎ আমরা কতগুলো ডেটা কালেকশন করে কিছু রুলস এবং রেগুলেশনের উপরে একটা কি করব, অ্যানালাইসিস করব, ইনভেস্টিগেট করব। এই ফরম্যাটটাকে বা এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ওই এক্সপেরিমেন্টের যে প্রসেসের মধ্যে রুলস এবং প্রিন্সিপালের মাধ্যমে আমি এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেইটাকে বলতেছে হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। কিভাবে ডিজাইন এক্সপেরিমেন্ট গুলো করতে হবে তার কিছু প্রসেস। প্রথমে বলছে কি চুজিং এ সেট অফ ট্রিটমেন্টস ফর কম্পারিজন। প্রথমে আমাকে কি হচ্ছে একটা সেট অফ ট্রিটমেন্ট কি করতে হবে, চুজ করতে হবে, যেটাকে একটা আরেকটার মধ্যে কম্পেয়ার করতে হবে। যেমন ট্রিটমেন্ট গুলো হচ্ছে ভ্যারাইটি, ভিন্ন ভিন্ন ভ্যারাইটি। আমি 5 জাতের সিড দিলাম, প্রথম জাত, তৃতীয় জাত, চতুর্থ, পঞ্চম জাত। তাহলে এই প্রথম জাতের ফলাফল কেমন, দ্বিতীয় জাতের ফলাফল কেমন, তৃতীয় জাতের ফলাফল কেমন, চতুর্থ জাতের ফলাফল কেমন, পঞ্চম জাতের ফলাফল কেমন, তাহলে ট্রিটমেন্ট গুলোর মধ্যে কি আমি কম্পেয়ার করতে পারবো না? তো প্রথমে আমাকে কি করতে হবে, এই সেট অফ ট্রিটমেন্টটা চুজ করতে হবে। সেকেন্ডলি বলছে সিলেকশন অফ এক্সপেরিমেন্টাল ইউনিটস to which chosen treatments will be applied. এইবার আমার কি হবে, এই যে সিট গুলো নিলাম এগুলোর জন্য আমি কোথায় এই এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টটা করতে হবে। যেমন আমি এটা হতে পারে প্লট গুলো আমি সিলেক্ট করব, ল্যান্ড অফ প্লট গুলো আমি সিলেক্ট করব এবং কয়টা আমার যে কয়টা ট্রিটমেন্ট থাকবে তার উপর বেসিস করে সেই কয়টা এক্সপেরিমেন্টাল ইউনিট আমি সিলেক্ট করব। তৃতীয়ত বলছে স্পেসিফিকেশন অফ দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্টাল ইউনিটস ফর ইনক্লুশন ইন দ্য এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি আমি কতগুলো এক্সপেরিমেন্টাল ইউনিট নেব সেটা অবশ্যই ডিপেন্ড করবে আমার ট্রিটমেন্টের উপর বেসিস করে আমি এক্সপেরিমেন্টাল ইউনিটগুলো সিলেক্ট করব। স্পেসিফিকেশন অফ দ্য মেথড ফর অ্যালোকেটিং দ্য ট্রিটমেন্ট টু বি এক্সপেরিমেন্টাল ইউনিট। এবার আমি কি করব, এই যে এক্সপেরিমেন্টাল ইউনিটগুলো আমি নিলাম, যেমন আমার এখানে এক্সপেরিমেন্টাল ইউনিট এরকম আছে, এটা একটা ইউনিট, এটা একটা, এটা একটা, 4, 5, 6, 7, 8, 9। আমার কয়টা প্লট আছে এখানে? 9টা প্লট আছে। তাহলে আমি এই যে 9টা প্লট আছে এরকম আমার ট্রিটমেন্টও কয়টা থাকবে? ট্রিটমেন্ট কয়টা থাকবে এখানে? 9টা হতে পারে। অথবা আমি যদি এটাকে ব্লক আকারে যে এইটা আমি যদি রেপ্লিকেশনের সাথে চিন্তা করি তাহলে এইটা একটা ট্রিটমেন্ট হতে পারে, ফার্স্ট ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট, থার্ড ট্রিটমেন্ট। ঠিক আছে? আমি যদি আমরা যেহেতু ট্রিটমেন্ট একটা, যেমন আমরা ভাইরাস স্কেলে কয়বার মেজার করি বলছি, মিনিমাম 3 বার মেজার করি।
তাহলে এরকম হচ্ছে ফার্স্ট বার মেজার করে দেখলাম এরকম আসলো, সেকেন্ড বার এই প্লটে, থার্ড বার এই প্লটে। এই প্লট গুলো আমি ট্রিটমেন্ট গুলো এক একটা জায়গায় এক একটা বসাইতে পারি, র্যান্ডমলি বসাবো। হয়তো প্রথম ফার্স্ট নাম্বার ট্রিটমেন্টের জন্য এই প্লট সিলেক্ট করলাম, ফার্স্ট নাম্বার প্রথম ট্রিটমেন্টের দ্বিতীয় যে এক্সপেরিমেন্টটা নিলাম মানে ফলাফলটা সেটা হয়তো আমি এখানে দিলাম, তৃতীয়টা হয়তো এখানে দিলাম। এরকম ভাবে আমি 9টা 3টা জিনিস বিভিন্ন 3বার করে 9টা জায়গায় পজিশন দেবো। এইটা যদি আমি র্যান্ডমলি করি, সে কিভাবে সরি র্যান্ডমলি বলে এর কোন মেথডের সাহায্যে আমি প্রত্যেকটা প্লটগুলো সিলেক্ট করবো সেইটা আগে সিলেক্ট করবো, সেটা আগে। এটা কি র্যান্ডমলি করবো নাকি অন্য কোনো ভাবে প্রসেস নিয়ে করবো? তারপরে আসছে হচ্ছে স্পেসিফিকেশন অফ মেজারমেন্ট টু বি অবটেইনড ফ্রম ইচ এক্সপেরিমেন্টাল ইউনিট, and finally specification of grouping experimental unit control extraneous sources of variation. এবার আমি কি করব, আমার এখানে গ্রুপ করা ব্লক করার প্রয়োজন আছে কিনা, কারণ extraneous sources of variation যাতে কন্ট্রোল করতে পারি সেক্ষেত্রে আমার ব্লকিং করার প্রয়োজন আছে। এখন extraneous sources of variationটা কি জিনিস? extraneous sources of variation হচ্ছে যে আপনি আননেসেসারি কোন একটা ফলাফল আসতে পারে, একটা কাজ করতেছে আননেসেসারি, সেটাকে যেমন আপনার কাছে আছে যে আপনি প্লটগুলো এমন ভাবে সিলেক্ট করেছেন যেখানে সূর্যের টেম্পারেচারটা খুব বেশি আসতেছে, তা এইটা আপনি কি করতে পারতেছেন না, হঠাৎ করে সূর্যের মানে প্রখরতা বেড়ে গেল, তখন আপনি কি করতে হবে, এটা কন্ট্রোলে নিয়ে আসবেন। সেই কন্ট্রোলে নিয়ে আসার জন্য আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, শেড দিবেন কিনা, বা যে আপনি যে সাইডে বেশি তাপমাত্রা পড়তেছে সেখানে কোন ধরনের সিট ব্যবহার করবেন, বা যে সাইডে কম তাপমাত্রা পড়তেছে সেখানে কোন ধরনের সিট ব্যবহার করবেন। এই যে একটা আননেসেসারি মানে একটা ইফেক্ট আপনার কাজের মধ্যে চলে আসছে, সেইটাকে কন্ট্রোল করে রাখতে হবে। সেটা করতে গেলে আমার কি ব্লক করলে ভালো হবে, নাকি তার উপর শেড দিলে ভালো হবে, নাকি কোন ব্যবস্থা নেবে, সেই কাজগুলো আপনাকে করে দিতে হবে। এই প্রসেসগুলোর জন্য আমার এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে এই কয়েকটা প্রসেস আছে। পারপাস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এক্সপেরিমেন্টাল ডিজাইনের পারপাসটা কি জিনিস বলছে, দ্য মেইন পারপাস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন of experiment is to collect maximum amount of necessary information. আমি কি করব, সাধারণত আমার ইনফরমেশন গুলো ম্যাক্সিমাম অ্যামাউন্ট কালেক্ট করতে হবে for the program under consideration at minimum cost in terms of time and resources. আমাকে দুইটাই খেয়াল রাখতে হবে। এর কাজ হচ্ছে কি যে আমার সর্বোচ্চ পরিমাণ ইনফরমেশন দেব কার উপর বেসিস করে, মিনিমাম কস্ট ইন টাইমস এন্ড রিসোর্সেস। Second purpose হচ্ছে design of experiment is needed to ensure that the requested assumption for analysis and interpretation of data are fulfilled. And third হচ্ছে design experiment is essential to increase the accuracy of the result of an experiment. এটা কি করে, যে রেজাল্টের অ্যাকুরেসিটা ইনক্রিজ করে যদি আমি পারফেক্ট ভাবে ডিজাইনটা করতে পারি। কথা এই পর্যন্ত বোঝা গেছে? এরপর আসলে বেসিক প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। দ্য বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন মধ্যে প্রথমে আছে রেপ্লিকেশন, তারপর আছে র্যান্ডমাইজেশন, আর থার্ড আছে লোকাল কন্ট্রোল। এই রেপ্লিকেশনের কথা আমরা আগেই একটু ধারণা পেয়েছি। আমি বললাম কি বলছিলাম যে আপনি ভার্নিয়ার স্কেলের সাহায্যে যখন কোনো একটা জিনিসের ব্যাস মাপতে চাচ্ছেন কয়বার মাপেন? একবার মেপে কি আপনি ক্ষান্ত যান? না স্যার, 3 বার। বারবার, মিনিমাম 3 বার করেন। So this is called replication. Also, replication means repetition of basic treatments under investigation. Thus, replication is the repetition of same treatment on several experimental units. In fact, the experimental unit in which the each treatment is allocated to separate experiments is said to be a replication. It is essential to replicate the treatments to study the variation in the yields of its variety. যেমন আমার যে প্লটের কথা বললাম, এখানে আমার কি বলেন কয়েকটা প্লট আমি ভাগ করেছি। তাহলে এই ট্রিটমেন্ট, এটা ধরেন আমার ট্রিটমেন্ট 1, ট্রিটমেন্ট 2, আর এইটা ধরেন আমার ট্রিটমেন্ট 3। তাহলে এইটার জন্য 3 বার প্রসেস করব। এটা 1 2 3, এটার জন্য 3 বার 1 2 3, এটার জন্য 3 বার 1 2 3। এই যে এক একটা ট্রিটমেন্টের জন্য 3 বার করে আমি চেক করেছি, 3 বার করে ইনফরমেশন নিয়েছি, দ্যাট ইজ কল্ড হচ্ছে রেপ্লিকেশন। দ্যাট ইজ কল্ড কি রেপ্লিকেশন। এক একটা
ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি কয়বার করে ফলাফল নিয়েছি? 3 বার। বার করে নিয়েছি। সো দ্যাট ইজ কল্ড হচ্ছে রেপ্লিকেশন। এবং সবচেয়ে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে রেপ্লিকেশন সংখ্যা মিনিমাম 3 বার হতে হবে। রেপ্লিকেশন সংখ্যা মিনিমাম কত হতে হবে? 3 বার। 3 বার হতে হবে। এবং ট্রিটমেন্ট সংখ্যা বা ভ্যারাইটির সংখ্যা বা আদার্স সংখ্যা এটাও মিনিমাম কত হতে হবে? 3 বার হতে হবে। কথা আমার বুঝে গেছে? না হলে সেখানে এক্সপেরিমেন্টাল ডিজাইন ইউজ করা যাবে না। ট্রিটমেন্ট সংখ্যা বা আপনার হচ্ছে রেপ্লিকেশন সংখ্যা মিনিমাম 3 বার করে 3টা করে দিতে হবে। না হলে সেখানে কি করা যাবে না? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অ্যাপ্লাই করা যাবে না। এরপর আছে কি র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশনটা হচ্ছে কি, এই যে ট্রিটমেন্ট গুলো নিলাম এটা আসলে কোন প্লটে কোনটা বসাবো, র্যান্ডমলি বসাবো নাকি অন্য কোনো সূত্র ইউজ করবো, এইটাকে বলছে যদি আমি এটা র্যান্ডমলি বসাই তাহলে সেটাকে বলছে র্যান্ডমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ডিস্ট্রিবিউটিং দ্য ট্রিটমেন্ট অফ দ্য এক্সপেরিমেন্টাল ইউনিট। আমি বলছি এই ট্রিটমেন্ট গুলো ডিস্ট্রিবিউট করবো এক্সপেরিমেন্টাল ইউনিটের উপরে, বিভিন্ন ইউনিটের উপরে, সেটা কিসের সাহায্যে? এটা হচ্ছে র্যান্ডমাইজেশনের সাহায্যে, অর্থাৎ র্যান্ডমলি বসাবো। যদি র্যান্ডমলি বসে সেটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজেশন। আবার আরেকটা হচ্ছে লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোল ইজ দ্য প্রসিডিউর অফ রিডিউসিং এন্ড কন্ট্রোলিং এরর ভেরিয়েশন বাই অ্যারেঞ্জিং দ্য এক্সপেরিমেন্টাল ইউনিটস ইন ফ্লো। আমরা এই লোকাল কন্ট্রোলটা রিডিউস এবং কন্ট্রোলিং করার ভেরিয়েশনটা কন্ট্রোল করার জন্য সাধারণত আমরা কি করি? অ্যারেঞ্জিং দ্য এক্সপেরিমেন্টাল ইউনিটস ইন ফ্লো, অর্থাৎ ব্লক করে আমরা সাধারণত ব্লক বলতে ওই যে গ্রুপ করে সাধারণত আমরা লোকাল কন্ট্রোল বা এররটাকে কি করতে পারি? রিডিউস করতে পারি। কথা ক্লিয়ার? এরপর আছে আমার অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। জি স্যার। Analysis of variance is a method of estimating how much of total variation in a set of data can be attributed certain assignable causes of variation and how much can be contributed chance factor, and the comparing this estimate due to assignable causes with the estimate. এখন chance factorটা কি জিনিস আর একটা হচ্ছে assignable causesটা কি জিনিস। আমার বের করতে হাউ টোটাল ভেরিয়েশনটা কেমন হবে, আমি যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেই এক্সপেরিমেন্টের মধ্যে টোটাল ভেরিয়েশনটা কেমন আসতেছে এবং সেটা কতটুকু চান্স অ্যাসাইনেবল কজ দ্বারা এফেক্টেড হচ্ছে এবং কতটুকু চান্স ফ্যাক্টর দ্বারা কি বলে এফেক্টেড হচ্ছে। এখন অ্যাসাইনেবল কজেস অফ ভেরিয়েশন থেকে যে কজগুলো হচ্ছে আমরা প্রথমে পূর্বেই কি করতে থাকে? অ্যাসাইন করা থাকে যে এই কারণগুলো সমস্যা হতে পারে, দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যাসাইনেবল কজ। আর কিছু কজ আছে, ইফেক্ট আছে যেগুলো কি আপনার কন্ট্রোলের বাইরে হঠাৎ করে চলে আসবে, যেমন হঠাৎ করে আজকে বৃষ্টি হয়ে গেল, এটা কি আপনার আনএক্সপেক্টেড। যদি সেটা বর্ষার দিন হয় তাহলে বর্ষার দিনে কি হতে পারে? বৃষ্টি হতে পারে, সেটুকু আপনি কি আগে জানেন যে বর্ষার দিনে বৃষ্টি হতে পারে, আমাকে সেইভাবে কি নিতে হবে? প্রিপারেশনটা নিতে হবে। কিন্তু হঠাৎ বর্ষা ছাড়া হঠাৎ করে বৃষ্টি যদি আসে সেটা কি আপনার কন্ট্রোলের বাইরে, দ্যাট ইজ কল হচ্ছে চান্স ফ্যাক্টর, অর্থাৎ আননেসেসারি একটা জিনিস চলে আসলে আপনার এর বাইরে, নিয়ন্ত্রণের বাইরে। অনেক সময় কোন একটা প্রোডাকশন করতে গেলে বা কি বলে এক্সপেরিমেন্ট করতে গেলে কখনো কিছু কজ থাকে, ইফেক্ট থাকে যেগুলো কি করে অ্যাসাইন করা যাচ্ছে যে এই সমস্যাগুলো আছে এই জমিতে চাষ করতে গেলে, দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যাসাইনেবল কজ। আর কিছু সমস্যা থাকবে যেটা আপনি কি করতে পারবেন না, জানতে পারতেছেন না যে আর কি সমস্যা হতে পারে, হঠাৎ করে সেই সমস্যা চলে আসতে পারে, সেটা হচ্ছে চান্স ফ্যাক্টর। এই দুইটার কারণে কি হতে পারে? প্রোডাকশনের ভেরিয়েশনটা কি হতে পারে? ইফেক্ট ফেলতে পারে। এই যে প্রসেসটাকে মেথডটাকে বলছে এস্টিমেট করতে, এগুলোর উপর বেসিস করে সেই প্রসেসটাকে বলছি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। Objectives of analysis of variance. The objectives of analysis of variance, it identifies the causes of variance and sort out the corresponding component of variation with associated degrees of variance. এটা কি আমার যে ভেরিয়েশন গুলা হচ্ছে কি কারণে ভেরিয়েশন গুলো সেটা কি করে আইডেন্টিফাই করে, সেটা আইডেন্টিফাই ইট প্রোভাইডস ফর টেস্ট দ্য সিগনিফিকেন্ট বেসড অন এফ ডিস্ট্রিবিউশন। এবং এটা কি করে এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা আমার এটা টেস্ট করার জন্য ব্যবহার করা, তার উপর বেসিস করে এফ ডিস্ট্রিবিউশন। আমরা এর আগে টেস্ট করেছি জেড টেস্ট, কি টেস্ট, আই স্কয়ার টেস্ট, আর এখানে এসে পেলাম হচ্ছে এফ টেস্ট।
অর্থাৎ অ্যানালিসিস অফ ভেরিয়েন্সটা হচ্ছে এফ টেস্ট। এই এফ টেস্টটা কি ব্যাপার? ভেরিয়েশন টেস্ট, ভেরিয়েন্স টেস্ট করা। ভেরিয়েন্স টেস্টের ক্ষেত্রে আমরা এফ টেস্ট ব্যবহার করি। এটা হচ্ছে মিন টেস্টের জন্য, এটাও মিন টেস্টের জন্য। এইটা হচ্ছে আপনার কি বলে কোয়ালিটেটিভ টেস্টের জন্য। কোয়ালিটেটিভ, এটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্টের জন্য, আর এটা হচ্ছে ভেরিয়েন্স টেস্টের জন্য। কারণ এখানে আমরা ভেরিয়েশন গুলো দেখি, যেখানে এখানে ভেরিয়েন্স টেস্ট। এইবার লাস্টে সর্বশেষ আমি আজকের টপিক সেখানে শেষ করব, আর যাব না। আমরা নেক্সট ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এর মধ্যে বেসিক তিনটা ডিজাইন আছে: কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, ল্যাটিন স্কয়ার ডিজাইন। আমরা নেক্সট ক্লাসে এই ডিজাইন গুলো সম্পর্কে একটু ধারণা নেব। তারপর ওই ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্স এর কাজ করব। ঠিক আছে? এর মধ্যে আরেকটা কোশ্চেন হ্যালো স্যার ঠিক স্যার কাইটা কিভাবে লিখতেছেন ওটা যদি একটু আস্তে করে দেখা দিতেন। এটা হচ্ছে দেখেন, এটা কাই স্কয়ার। প্রথমে এরকম করে এক্স এর মতো করে লিখব, দিয়ে আসলে এখানে লেখাটাই কঠিন, এরকম করি। আর এস এর মতো একটা লিখলাম, তারপরে এরকম ক্রস করে লিখে দিলাম, জাস্ট ঠিক আছে। প্রথমে কি করবো, এরকম করে টান দেবো, দিয়ে এরকম টান দিয়ে এরকম স্কয়ার, দ্যাট ইজ কাই স্কয়ার। বা আমরা যে ইংলিশে লিখি CHISQUARE। ক্লিয়ার? জি স্যার। কোশ্চেন? জাস্ট আমরা এক্স কিভাবে লিখি? এক্স তো এভাবে লিখি না? হ্যাঁ, এক্স এর এই মাথাটা এরকম এদিকে ব্যাকা থাকবে, এক্স এর এই মাথাটা এদিকে ব্যাকা থাকবে, তার উপরে স্কয়ার। আর কোন কোশ্চেন? স্যার কোয়ালিটেটিভ টেস্টের ক্রিটিক্যাল ভ্যালুটা আরেকটু বোঝাই দেন তো। কোয়ালিটেটিভ টেস্টের তারপরে কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালুটা, যেমন এই কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালু দিছে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। এই কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালু ধরেন হচ্ছে কাই স্কয়ার লিখলাম, এর ক্রিটিক্যাল ভ্যালু আলফা, দ্যাট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স, আর ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে? আলফাটা হচ্ছে কি লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? আর ডিএফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। অর্থাৎ এটা হচ্ছে মাত্রার স্বাধীনতা, মাত্রার স্বাধীনতা। অর্থাৎ যে এইগুলো স্বাধীন থাকে, এটা কারোর উপর কি না, ডিপেন্ডেন্ট না। ওইটা এখন ডিগ্রিজ অফ ফ্রিডম আসলে ওইভাবে এখন এইভাবে বোঝানো মানে সম্ভব নয়, এটা আরেকটু ডিটেইলস বলতে হবে, তখন এটা বুঝতে হবে। আমরা জানি যে কাই স্কয়ারের ভ্যালুটা আছে, কাই স্কয়ার যেমন যদি লেভেল অফ সিগনিফিকেন্স কত হয়, 5% হয়, কত 5%, তাহলে আলফা হবে কি 0.05। ঠিক আছে? যদি লেভেল অফ সিগনিফিকেন্স 1% হয়, 1%, তাহলে আলফা হবে কত 0.01। এটুকু বোঝা গেছে? জি স্যার। এবার ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম এই কাই স্কয়ারের এই ধরনের টেস্টের ক্ষেত্রে সেটা হবে রো r - 1 ইনটু c
3 মাইনাস 1। আর মাইনাস 1 বলতে যে টেবিলটা কন্টিনজেন্সি টেবিলটা আছে, যেমন আমার যদি কন্টিনজেন্সি টেবিলটা এরকম হয়, তাহলে কি একটা দুইটা রো আছে। রো কয়টা আছে? রো আছে দুইটা, আর কলাম কয়টা আছে এখানে? দুইটা। দুইটা স্যার। 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 1, তাহলে হবে কত? তো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত? 1। ক্লিয়ার? যদি এরকম হয়, জি স্যার। যদি এরকম হয় আমার এটা কত বাই কত কন্টিনিউয়াস টেবিল বলেন তো? হ্যালো স্যার রো আছে 3টা, কলাম 4টা। রো আছে কয়টা? 3টা। 3টা রো 4টা কলাম। জি স্যার। আর আছে 3টা, কলাম আছে 4টা। 6 হওয়ার কথা স্যার। হ্যালো, কি সমস্যা করছে? কার সমস্যা হচ্ছে? কার সমস্যা হচ্ছে? কথা বুঝতে পারতেছি না কারো। ব্যাটারি মিউট কর। কি স্যার আপনি মিউট করে দেন। আমি দেখতেছি এটা মৈত্রী কে? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? যে জিজ্ঞাসা করছেন কি আমি বুঝতে পারতেছি না কি বলছেন। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কত? 3/4 কন্টিনজেন্সি টেবিল, রাইট? জি স্যার। তাহলে এখানে আর এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 4। তাহলে আমি যদি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে চাই তাহলে কি হবে? 3 মাইনাস 1 ইনটু 4 মাইনাস 1, দ্যাট ইজ হচ্ছে 2 গুণন 3 ইজ ইকুয়াল টু 6। সো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত? 6। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ভ্যালুটা কিভাবে পাবেন? ভ্যালুটা আমি দেখাচ্ছি। কাই স্কয়ার টেবিলটা দেখে তাহলে এখানে যে করে একটা ক্লিক করেন, যেটাই ক্লিক করবেন সেটাই কাই স্কয়ার টেবিল হিসেবে পাওয়া যাবে। বোঝা যায় এটা? এই টেবিলটা বোঝা যায়? স্যার দেখা যাচ্ছে না স্যার টেবিল। টেবিলটা দেখা যাচ্ছে না? না শেয়ার হয় নাই? ও না শেয়ার হবে না না, স্যার sorry, এখন দেখতে পাইনি। না 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 সরি দাঁড়ান, শেয়ার তো আসলে দেওয়া আছে ইয়ে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা খুব যাচ্ছে ছোট। এখন? খুব ছোট দেখা যাচ্ছে না? জি স্যার। বড় করা যায়। এখন দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। এই যে এইটা হচ্ছে কাই স্কয়ার টেবিল। কাই স্কয়ার টেবিলটা হচ্ছে এগুলো হচ্ছে আলফার মান। এই মানগুলো কি? আলফার মান। ঠিক আছে? এই
মানগুলো আলফার মান। আলফা। আর এই যে ভি লিখেছেন না, এই মানগুলো হচ্ছে এই কলামের মানটা। এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান। এটা কিসের মান? ডিগ্রিজ অফ ফ্রিডমের মান। সো এখানে আমরা 0.5 আলফা মান কত ছিল? আলফা মান কত ছিল? 0.05 0.05 ছিল। আর আমার ডিগ্রিজ অফ ফ্রিডম প্রবলেমের জন্য 1 আসছিল প্রথম প্রবলেমের জন্য, তাই না? জি স্যার। 2/2 কন্টিনিউয়াসি টেবিল যদি হয় তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 1 হবে না? 1 হবে স্যার। তাহলে এর ক্রিটিক্যাল ভ্যালু হবে এটা। ক্রিটিক্যাল ভ্যালু হবে কোনটা? 3.8415 3.84। আর যদি আমার কি হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম 6 হয়, কত? 6 12.59 তখন হবে হচ্ছে 12.59। যদি 1% হয়, এটা তো 5% এর জন্য, যদি 1% হয়, 1% 1 অফ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য দিস 6.63। আর 6 এর জন্য হবে কত? 16.81। কথা ক্লিয়ার? জি স্যার। এই মানের থেকে যদি বড় হয় তাহলে কি হবে? ক্যালকুলেটেড মানটা যদি 16.81 এর থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। রিজেক্ট আর হবে, যদি 16.81 এর থেকে কম হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হবে। আর কোনো কোশ্চেন? বুঝছি স্যার। স্যার একটা সমাধান করে দিলে হয়তো ভালো হতো।